কেন এতটা কষ্ট একা একা সহ্য করলি মা? একবারও কি আমাদেরকে বলতে পারতি না? তাহলে আমরা তো চেষ্টা করে দেখতাম নাকি? এতটা স্বার্থপর হয়ে গেলি যে নিজের কষ্টের কথাটা নিজের বাপের সাথে শেয়ার করিসনি। এতটাই পর হয়ে গেলাম আমি। আজ তোর মা আমাকে না বললে আমি তো জানতেই পারতাম না ব্যাপারটা। কেন এরকম করছিস তুই? তুই যদি চাস আমি আবার আরিসের কাছে গিয়ে ওকে অনুরোধ করব, দরকার হলে ওর পায়ে পড়বো, কিন্তু আমার মেয়েকে সারা জীবনের জন্য এভাবে কষ্ট দেখতে পারবো না আমি। আরুষি মুখে এক চিলতে হাসি রেখে বলল, তার কোনো প্রয়োজন হবে না। আমি আমার জীবনের সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি। আর তাছাড়া জীবনে এমন একটা মুহূর্তে এসে আমি নতুনভাবে কোনোভাবেই আমার প্রতিশ্রুতি ভাঙতে পারি না। তাহলে তো আমার কথার কোনো দামেই থাকে না। আর তাছাড়া আমি এরকম করলে আশফিকে ঠকানো হয়। উনি নিজেই বিয়ের প্রস্তাবটা দিয়েছেন। আমি কি করে ওনার মনটাকে নিয়ে এভাবে ছিনিমিনি খেলি বলো? তুই যে আসিফকে ভালো না বেশি বিয়ে করেছিস সেটা কি অন্যায় নয় ওর প্রতি? পরেরটা পরে ভাবা যাবে। আপাতত জীবনটা যেভাবে চলছে এভাবেই এগিয়ে যাই। আর তুমি চিন্তা করো না, একটা সময় আমি নিজেও ঠিক মানিয়ে নিব। নিজেকে অনেক গুছিয়ে নিয়েছি। আর সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতিও মুছে যাবে, হয়তো কোনো না কোনো একদিন। আরমান সাহেব আরুষিকে বুকে জড়িয়ে নিলেন। ওনার চোখে জল, আর আরুষির মাও নীরবে চোখের জল ফেলছেন মেয়েকে কষ্ট পেতে দেখে। আরুষির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, স্মৃতি ভালো হোক বা খারাপ হোক তা কখনো আমাদের জীবন থেকে মুছে যায় না, কোনো না কোনো ভাবে পরে আঘাত দেয়। তেমনি তোর জীবনে এত বড় একটা খারাপ স্মৃতি, তা কখনো ভুলতে পারবি না তুই। এখনো সময় আছে, ভেবে দেখ আরো মা। আমি বাবা হয়ে নিজের মেয়ের কষ্টটা কোনোভাবেই দেখতে পারবো না। আরুষি ওর বাবার থেকে সরে এসে বলল, দেখো আমি কত খুশি আছি। তোমরা কাঁদছো কেন আমি তার কারণ বুঝতে পারছি না। তোমরাও আমার খুশিতে খুশি হও। আর তোমরা যদি এভাবে কাঁদো তাহলে আমি কি করে হ্যাপি থাকি বলো? আর আশফি অনেক ভালো মানুষ, আমার যথেষ্ট কেয়ার করে, আমার আর খুব ভালোবাসে। তাই আমার আগামী জীবন অন্তত সুখের হবে, এটা ধরে নিও। আর তোমরা কষ্ট পেও না। তোমরা কষ্ট পেলে তোমাদের থেকে আমি বেশি কষ্ট পাবো। প্লিজ এবার একটু হাসো। ইচ্ছে না থাকা সত্ত্বেও আরুষি নিজের মুখে মিথ্যে হাসিটা ফুটিয়ে তুলল। তার সাথে আরমান সাহেব আর ওর মাকেও বাধ্য করলো ওর সঙ্গে ওর মিথ্যে হাসিতে সামিল হওয়ার জন্য। জীবনটা হয়তো এরকমই, কিছু কিছু সময় মুখের মিথ্যে হাসিটাকেও ফুটিয়ে তুলতে হয় কোনো ক্রমে ঘটনাটাকে পার হওয়ার জন্য। তবে ভেতর থেকে তা গভীর ক্ষত রেখেই দেয়, সেটা অনিচ্ছা থাকা সত্ত্বেও। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। বাসায় মানুষজনে পরিপূর্ণ। সকলেই মোটামুটি চলে এসেছে, আর পার্লারের লোকও চলে এসেছে সাজাতে। তারা আরুষিকে সাজাচ্ছে, আর সানা ওর পাশে বসে আছে আর বারবার মুচকি মুচকি হাসছে, একবার ফোনের দিকে তাকিয়ে আর একবার আরুষির দিকে তাকিয়ে। হাজারো দুঃখের মাঝেও যেন এটা আরুষির কাছে অত্যন্ত বিরক্তিকর লাগছে। কোনো কারণ ছাড়াই এভাবে হাসার মানে খুঁজে পায় না আরুষি। না পেরে বলে উঠল, কি রে, তুই এভাবে হাসছিস কেন? সানা এবার জোরে হো হো করে হেসে ফোনটা আরুষির দিকে ধরে বলল, এই দেখ, এই জন্য হাসছি। আরুষি ফোনের দিকে তাকিয়ে দেখলো আরিশের ছবি। সম্ভবত সেটা কক্সবাজারেই হবে। বিচের ধারে দাঁড়িয়ে রয়েছে একটা শর্টস পরে, আর গায়ে সাদা রঙের টি শার্ট, আর হাতে চিকন বারবিকিউ। ছবিটা ফানি মোডেই তুলেছে, দেখতে খুবই কিউট লাগছে পিকটাতে। সানা এবার ছবিটা সরিয়ে ভিডিওটা অন করলো। তা অন করতেই ভিডিওটা চালু হলো। আরিশ গান করছে। আরুষি এমনিতেই আরিশের গাওয়া গানে আরুষি আসক্ত। सुंदर सुंदर वो हसीना बड़ी सुंदर सुंदर, मैं तो खोने लगा उसके नशे में, बिन पिया बहका। आ सुंदर सुंदर वो हसीना बड़ी सुंदर सुंदर, मैं तो खोने लगा उसके नशे में, बिन पिए बहका। आके बसी है वो मेरे मन में, उसकी कमी है अब जीवन में, वो दूर है मेरी नजरों से, क्यों से मैं चाहूं। सच कह रहा है दीवाना, दिल दिल ना किसी से लगाना, झूठे है यार के वादे सारे, झूठी है प्यार की कसमें। গানটা শেষ করে আরিশ বলল, Dedicating it to my sunshine. I love you. আর বেশি অপেক্ষা করাবো না তোমাকে. Love you. And I am coming.
গানটা শুনে আরুষির চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। সত্যি উনি কতটা ভালোবাসতে পারেন, যদি এটা আমি পেতাম। বাট সব ভালো তো আর সবার কপালে থাকে না, তাই আমার কপালেও নেই। উনি যাকে ভালোবাসেন সে সত্যি অনেক লাকি। কি হলো আপু, আপনি কাঁদছেন কেন? আপনার মেকআপ তো সব নষ্ট হয়ে যাচ্ছে। ও সরি, আসলে চোখটা একটু জ্বালা দিয়ে উঠলো তো তাই। এখন কাঁদবি, কেঁদে নে। পরে তোর জামাই এলে সেই সুযোগ আর পাবি না। কথাটা বলে সানা মুচকি মুচকি হাসতে লাগলো। আরুষি ঘরের মধ্যে বসে আছে, আর সানা একটু বাইরে গেছে কিছুক্ষণ আগে। আরুষির মা ওকে ডেকেছেন সেই কারণে। ইনুকেও আজকে কেমন মন মরা লাগছে, সেই কখন থেকে ঝিমিয়ে বসে আছে। ইনুকে এভাবে দেখে আরুষিরও ভালো লাগছে না, ওর নিজেরই মন খারাপ। একটা দীর্ঘশ্বাস নিয়ে নিত্যদিনের মতো প্রায় চোখের কোণে জমে থাকা জলটা আঙুল দিয়ে আলতো করে মুছে নিয়ে একটা দীর্ঘশ্বাস নিতেই আরুষির ফোনটা বেজে উঠল। ভাবলো যে আসফি ফোন করেছে, তাই বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিতেই দেখলো যে আরিশের কল। মুহূর্তের মধ্যেই মনের মাঝে অজানা এক ঝড় বয়ে গেল। কাপা কাপা গলায় বলতে লাগলো, উনি হঠাৎ কি জন্য ফোন করেছেন? আমাকে সম্পূর্ণরূপে শেষ না করে দিয়ে কি ওনার শান্তি নেই? কথাগুলো ভাবতে ভাবতেই ফোনটা কেটে গেল। যা, ফোনটা কেটে গেল। এবার আমি কি করব? ওনাকে কি ফোন করব নাকি অপেক্ষা করব ওনার কলের জন্য? কিন্তু উনি যদি রাগ করে আর ফোন না করেন তখন কি করব? এই সব কথাগুলো আরুষি নিজের মনে বলতে লাগলো, তবে আর বেশি কিছু ভাবতে পারল না। তার আগেই আবার ফোনটা বেজে উঠল। এবার আর ফোন ধরতে দেরি করলো না আরুষি, তাড়াতাড়ি ফোনটা ধরে বলল, হ্যালো। তোমাকে খুব সুন্দর লাগছে আজকে, একদম মায়াবতী লাগছে। কথাটা শুনে আরুষির মনের মাঝে উথাল পাথাল হতে লাগলো। আপনি কি এগুলো বলার জন্য ফোন করেছেন? আরিশ হেসে বলল, না না, প্রেমালাপ করতে। বাই দ্য ওয়ে, কাজের কথায় আসি। কি কাজ? আমার সাথে আপনার কোনো দরকারি কাজ থাকতে পারে তা আমার মনে হয় না, তাই আপনি এখন রাখতে পারেন। আমার তাড়া আছে, সবাই ডাকছে হলুদের জন্য। আরিশ এবার উচ্চস্বরে হেসে বলল, হলুদের জন্য বেশ তাড়া দেখছি আপনার। তা কখনো কি শুনেছো যে বর ছাড়া হলুদ হয়? মানে কি বলছেন এসব আপনি? আপনার এখনো একটা কাজ ডিউ আছে আমার কাছে। কি কাজ? ওই যে জরুর কাছ থেকে আপনাকে সেভ করলাম, তাই আপনি বলেছিলেন যে আমি যা চাইবো আপনি তাই করবেন। তো কি হয়েছে? এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলেন? না, কিছু ভুলিনি, তবে আপনি যা চান তা এখন সম্ভব নয়। কেন সম্ভব নয়? আপনি কি পাগল হয়ে গেছেন? আমি এখন আপনার ঘর পরিষ্কার করতে যাব? লাইক সিরিয়াসলি? ওয়াও, আমার ডায়লগ আমার কাছে, লাইক ইট। বাট আমি যখন চেয়েছি তত আপনি এখন আমার ঘর পরিষ্কার করবেন, তো এখনই করবেন। নেশা করেছেন যেসব ফালতু কথা বলছেন? তোমার নেশাই যে আসক্ত। মানে? নাথিং, বাট আপনাকে আমি আর 30 মিনিট মতো সময় দিচ্ছি, আর তারই মধ্যে আপনি গিয়ে আমার রুমটা পরিষ্কার করে দিয়ে আসবেন। আপনি পৃথিবীর সব থেকে অভদ্র মানুষ, তা কি জানেন? সবই তো আপনারই। সে যাই হোক, অভদ্রতা আমি এটা এখনো কিছুই দেখেননি। যখন শুরু করবো, এনজয় দ্যাট মোমেন্ট। আমি রাখছি। আচ্ছা, তাড়াতাড়ি আসুন। আমি যাব না। আমার হলুদ তাকে আজ অজানা আপনার? চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে, ভালোবাসা ছাড়া কিছু হবে না। তাই তাড়াতাড়ি আসুন, আর না আসলে কালকে নিউজে বড় বড় লাইনে খবরে আসবে হলুদের অনুষ্ঠানে যেতে গিয়ে বর উধাও, আর অনেক খোঁজাখুঁজির পর দেহ মিলল পদ্মা পারে। কি বলছেন এসব? যা বলছি ঠিকই বলছি। আমার জেদ বজায় করতে আমি যে কোনো পর্যায়ে যেতে পারি। বাট আপনার বাসায় কেউ নেই, আমি গিয়ে কি করব? আমার দিনটা এভাবে নষ্ট করবেন না প্লিজ, আপনার দোহাই লাগে। আর আসফি কেউ কিছু করবেন না, উনি খুব ভালো মানুষ। আমার থেকে ভালো মানুষ হতেই পারে না। সে যাই হোক, অলরেডি 2 মিনিট আপনি সময় নষ্ট করে ফেলেছেন। আর আসবেন, ঘরটা একটু পরিষ্কার করেই চলে যাবেন। আচ্ছা আমি আসছি, বাট আসফির কোনো ক্ষতি করবেন না। বাট বাসায় কেউ নেই, আমার ভয় লাগছে। আর তাছাড়া এখানে সবাই আমাকে খোঁজাখুঁজি শুরু করে দেবে, প্লিজ। তোমার আম্মু জানে যে মেয়ে হলুদ মাখতেই গেছে, তাই এইসব ভাবনা বাদ দিন আর তাড়াতাড়ি আসুন। আমার বা ধৈর্য জিনিসটা কম, বেশিক্ষণ অপেক্ষা করালে পানিশমেন্টটা অফ হয়ে যাবে, তখন কিন্তু আপনি আর সহ্য করতে পারবেন না। আমি আসছি। কথাটা বলে আরুষি তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল। আরিশ ফাঁকা ফটো ফ্রেমটার দিকে তাকিয়ে মুচকি হেসে গাইতে লাগলো, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে গেল আরুষি। বাড়ির গাড়ি নিয়ে আসেনি, আসলে যদি আবার অন্যরকম সমস্যা হয় সেই কারণে।
গায়ে হলুদের পোশাক আর আরিশ ওকে সময় দিয়েছে মাত্র 30 মিনিট। ফোন কেটে দেওয়ার সাথে সাথেই ছুটেছে আরুষি। অলরেডি 5 মিনিট সময় নষ্ট করে ফেলেছে ও। আর মাত্র 25 মিনিট আছে ওর কাছে। আরিশের ধানমন্ডির বাসায় আরুষি আগে কখনো যায়নি, তাই জানেও না কোথায় যেতে হবে। কোনো ক্রমে একটা সিএনজি নিয়ে তাতে উঠে পড়ল আরু। গাড়িতে উঠতেই দেখলো ফোনে আরিশ লোকেশন পাঠিয়েছে, তাই ওর আর অসুবিধে হলো না আরিশের বাড়ি খুঁজতে। এই মুহূর্তে সানার কাছে ফোন করে জানতে চাইলে সানা হাজারটা প্রশ্ন করবে যে ও কোথায়, কেন হঠাৎ চলে গেল, ব্লা ব্লা। আর এত কিছুর উত্তর দেওয়া এখন আরিশের পক্ষে সম্ভব নয়। সেই জন্য আরিশের দেওয়া লোকেশনটা অনুযায়ী ড্রাইভারকে গাড়ি চালাতে বলল। মামা, এই লোকেশনটা যেতে কতক্ষণ লাগবে? উনি ফোনের দিকে এক পলক তাকিয়ে বললেন, 35 মিনিটের মতো লাগবে। আরুষি হকচকিয়ে বলল, মামা প্লিজ একটু তাড়াতাড়ি পৌঁছবেন, আমাকে তাড়াতাড়ি ওখানে পৌঁছতে হবে, এমার্জেন্সি। গাড়ির ড্রাইভার আরুষির দিকে একটু বাঁকা চোখে তাকিয়ে বললেন, দেখে তো মনে হচ্ছে তোমার আজকে হলুদ, তা বিয়ে বাড়ি থেকে পালাচ্ছ মেয়ে। আরুষির বলার মতো আর কিচ্ছু নেই। চাইলেই তো আর এখন সবটা ড্রাইভার মামাকে বলা যায় না। তার জন্য কোনো ক্রমে বলল, মামা আমার একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, তাই যেতে হচ্ছে, তাছাড়া অন্য কিছু নয়। সেখান থেকে ফিরে গিয়ে হলুদ হবে। ও আচ্ছা। ড্রাইভারও যেন আরুষির কথা বিশ্বাস করলেন না। সেটা আরুষি বেশ ভালোই বুঝতে পারলো ওনার হাব ভাব দেখে। তবুও এখন কে কি ভাবলো না ভাবলো তা নিয়ে এই মুহূর্তে ওর কোনো মাথা ব্যথা নেই। মনে মনে চিন্তা হচ্ছে এই ভেবে যে যদি 30 মিনিটের বেশি লেগে যায় আরিশের বাড়িতে পৌঁছতে, তাহলে দেরি হয়ে যাবে। আর তাহলে আরিশ বলেছে টাফ পানিশমেন্ট দেবে। এটা সেটা ভেবে আরো মাথা খারাপ হয়ে যাচ্ছে আরুষির। তাহলে কি পুরো বাসা পরিষ্কার করবেন আমাকে দিয়ে? কথাগুলো ভাবলে আরুষির গলা শুকিয়ে আসছে। প্রায় 30 মিনিট পর আরুষি আরিশের ধানমন্ডির বাসায় পৌঁছালো। অলরেডি 5 মিনিটও লেট। না জানি এই 5 মিনিটের সময় দেরির মাসুল ওকে কি করে দিতে হয়। বাসার গেট খুলে ঢুকতেই দেখলো বাসায় কোনো আলো জ্বলছে না। বাইরে থেকে দেখে মনে হবে যে দীর্ঘদিন ধরে মানুষের বসবাস নেই সেখানে। আরুষি এসব দেখে চমকে উঠল। বাসাটা খুব বড়, একদম ওর মনের মতো। কিন্তু আপাতত এই ভাবনাগুলোকে ফেলে রেখে ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে বাড়ির দিকে পা বাড়ালো আরুষি। বাড়িতে ঢোকার মেইন দরজা খুলতেই হঠাৎ ওর ফোনে ফোন আসতেই আরুষি কেঁপে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখলো মিস্টার অভদ্র লেখাটা ভেসে আসছে। তাড়াতাড়ি করে ফোনটা ধরতেই আরিশ বলে উঠল, ইউ আর 5 মিনিট লেট। আপনি কি করে জানলেন? আপনার কি মনে হয় এটা আমার জন্য কি খুব টাফ আপনার প্রত্যেকটা পদক্ষেপের খবর নেওয়া? সে যাই হোক, পানিশমেন্ট কি হবে সেটা আমি পরে দেখে নেব। আপাতত সিঁড়ি দিয়ে উঠে প্রথমে যে ঘরটা দেখতে পাবেন সেই ঘরটাতে যাবেন। আরুষি কাঁপা কাঁপা গলায় বলল, বাসায় কেউ নেই আর আলো জ্বলছে না কেন? আমার খুব ভয় করছে। আরিশ হো হো করে হেসে উঠল। আপনিও ভয় পান মিস আরুষি? অন্ধকারের মাঝখানে আরিশের হাসির শব্দ শুনে আরুষির সর্বাঙ্গ কেঁপে উঠল। কাঁপা কাঁপা গলায় বলল, আমিও মানুষ, তাই ভয় না পাওয়ার কি আছে? হোয়াট এভার, তাড়াতাড়ি এসে রুমটা পরিষ্কার করে দিয়ে আপনার যেখানে খুশি যান। আপনার তো আজকে আবার হলুদ। আমি আসছি বলে ফোনটা কেটে দিল আরুষি। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সিঁড়ি বেয়ে উঠছে আর সারা শরীর ছমছম করছে। বাড়িতে একটা জনমানুষও নেই। সিঁড়ি বেয়ে উঠতেই দেখলো প্রথমে একটা রুম। বুঝতে অসুবিধে হলো না যে আরিশ এটার কথাই বলেছে। ধীর পায়ে রুমের দরজাটা খুলতেই নিস্তব্ধতার মাঝে প্যাচ প্যাচ করে দরজার আওয়াজ শুনে আরুষি একটা শুকনো ঢোক গিলল। রুমের ভিতরে ঢুকে দরজাটা হাত দিয়ে আলতো করে ঠেলে দিতেই দরজাটা ধাম করে বন্ধ হয়ে গেল। তাতে আর এক দফা চমকে উঠল আরুষি। এখন সামনের দিকে তাকিয়ে দেখে চারিদিকে মোমবাতি জ্বলছে ছোট ছোট। পায়ের কাছে লাল রঙের গোলাপ ফুলের পাপড়িতে ভরা। তা যেন যাওয়ার জন্য একটা সামনের দিকে রাস্তা তৈরি করে দিয়েছে। মোমবাতির আলোতে ঘরের ফটো ফ্রেমের বর্ডারগুলো জ্বলজ্বল করছে। আর নাকে হালকা মিষ্টি সুগন্ধ ভেসে আসছে চারপাশ থেকে। হঠাৎ ওর কাঁধের থেকে চুল সরিয়ে সারা পিঠে আর গলায় গরম নিঃশ্বাস পড়তেই চোখ জোড়া বন্ধ করে নিল আরুষি। ঠান্ডা শীতল হাত দুটো ওর হাত জোড়াকে শক্ত করে আবদ্ধ করে নিয়েছে। আস্তে আস্তে ওর শরীরের সাথে লেপ্টে থাকা মানুষটার উষ্ণ ঠোঁটের স্পর্শগুলো বেড়ে চলেছে। সারা শরীর থরথর করে কাঁপছে। পা দুটো যেন ক্রমশ অবশ হয়ে আসছে। গলায় আর সারা পিঠ জুড়ে
উষ্ণ ছোঁয়াগুলো যতই বেড়ে চলেছে, আরুষির শরীরের কম্পনের মাত্রা ততই বেড়ে চলেছে। হঠাৎ ওকে জড়িয়ে ধরে থাকা মানুষটি তার নেশাভরা কণ্ঠে বলে উঠল, बेइंतहा बेइंतहा यूं प्यार कर बेइंतहा। গলাটা শুনতেই আরুষি চোখ দুটো খুলে ফেলল। এটা যে ওর প্রিয় মানুষটার কণ্ঠ, যাকে ও নিজের থেকেও বেশি চায়। এটা তারই ছোঁয়া। কিন্তু আরিশ এখন সেখানে কি করে এলো? এটা ভেবে আরুষি অবাক হয়ে যাচ্ছে, আর পারছে না কোনোভাবেই নিজেকে আটকে রাখতে। না পেরে তাড়াতাড়ি করে আরিশের দিকে ঘুরতেই আরিশ আরুষির কোমরটা ধরে আরুষিকে আরো নিজের কাছে নিয়ে আসলো। আপনি এখানে কিভাবে? আপনি তো কক্সবাজারে ছিলেন, আর এখানে কি করে এলেন? আর আপনি তো... আরিশ আরুষির ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দিয়ে বলল, আজ আমি বলবো, শুধুই আমি, আর শুনবে তুমি, আমার আরো পাখি। শুধুই শুনবে আর অনুভব করবে আমার ভালোবাসাটা। আপনি এসব কি বলছেন? আর এসবের মানে কি? আপনি আবার আমার সাথে মজা করছেন, তাই না? আরুষি নিজেকে আরিশের থেকে ছাড়াতে গেলে আরিশ আরুষির চুলের মুঠি ধরে আরুষিকে ওর মুখের সামনে এনে বলল, ভালোবাসি ওর পাখি, অনেক বেশি ভালোবাসি তোমাকে। তোমার নেশায় যে আমি আসক্ত সেটা কি তুমি বোঝো না, নাকি কখনো বুঝতেই চাও না? আমি এতবার বোঝানো সত্ত্বেও তুমি কখনো বোঝোনি। তার পানিশমেন্ট হিসেবে তোমার কি কোনো শাস্তি প্রাপ্য নয়? আরিশের কথা শুনে আরুষি যেন আকাশ থেকে পড়ল। কখনো আশা করেনি যে আরিশ এমনটা ওকে বলবে। এতদিন শুধু ওই আরিশকে পাওয়ার আশাই ছিল। আজ আরিশও ওকে পেতে চাই, সেটা ওর কাছে কল্পনার মতো লাগছে সম্পূর্ণ। আজ আরিশের চোখে জল, তবে আজ তা দুঃখের নয়, আনন্দের। এই মুহূর্তটাকে কিভাবে ভাষায় প্রকাশ করবে তার বর্ণমালা হয়তো ওর শব্দ ভাণ্ডারে নেই। আরুষির চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আপনি এসব কি বলছেন? আরিশ আরুষির অশ্রুসিক্ত চোখের পাতায় ভালোবাসার পরশেকে বলল, নিজের জীবনের থেকেও তোমাকে বেশি ভালোবাসি আরো পাখি। নিজের জীবনের প্রতিটা মুহূর্তেই তোমাকে চাই, তোমাকে নিজের করে পেতে চাই, ভালোবাসতে চাই, পৃথিবীর সমস্ত সুখ তোমার কাছে এনে দিতে চাই, নিজেকে তোমার কাছে সঁপে দিতে চাই। তোমার আসক্তিতে কেবল আমিই থাকতে চাই। তুমি চাও বা না চাও, তুমি শুধুই আমার, শুধুই আমার, আমার সানশাইন, শুধুই আমার, আবার আর আরিশের। আরুষি এবার আরিশকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল অঝরে। আরিশের বুকে কাঁদছে, আর চোখ দিয়ে টপ টপ করে অঝর ধরায় জল গড়িয়ে পড়ছে। এমন অনুভূতি কখনো হয়নি। এতটা কষ্ট পাওয়ার পর যখন এতটা সুখ অনুভব করছে, তখন আজও চোখের জলের ধারাটা বাঁধ মানতে চাইছে না কোনোভাবে। এই আনন্দের সময়টাকে যে কিভাবে ভাষায় প্রকাশ করবে তাও জানা নেই ওর। আরিশ আরুষিকে নিজের বুকের সাথে আরো শক্ত করে চেপে ধরল। ভালোবাসো না ভাই? না, ভালোবাসি না আপনাকে। আপনি খুব পচা, খুব খারাপ, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট আর খারাপ মানুষ আপনি। আপনি শুধু বারবার আমাকে কষ্ট দেন। আপনার জন্য আমি কতটা কষ্ট পেয়েছি তা কি জানেন আপনি? আপনি হলেন মিস্টার অভদ্র। আরিশ এবার মুচকি হেসে বলল, এই মিস্টার অভদ্রটা যে কতটা দূর অব্দি অভদ্র হতে পারে তার আজকে তোমাকে দেখাবো আমি। আরুষি লজ্জা পেয়ে আরিশকে আরো শক্ত করে জাপটে জড়িয়ে ধরল। কি হলো আরো পাখি, তাকাও আমার দিকে। আরুষি লজ্জায় আরিশের দিকে তাকাচ্ছে না। লজ্জায় আরিশের বুকে মুখ গুজে রেখেছে ও। কি হলো, তাকাও। তুমি না তাকলে যে মিস্টার অভদ্রটা তার অফুরন্ত অভদ্রতামিগুলো শুরু করতে পারছে না। আরুষি আরিশের সাথে নিজেকে আরো মিশিয়ে নিল। বুঝেছি, এইভাবে হবে না আরো পাখি, আমাকে ব্যবস্থা করতে হবে কিছু একটা। বলে আরুষিকে কোলে তুলে নিল। আরো ভয়ে চোখ বন্ধ করে আরিশের জামার কলার ধরে শক্ত করে চাপতে ধরেছে। যদিও মানুষটার উপর বিশ্বাস আছে সম্পূর্ণ। আরিশ আরুষিকে নিয়ে গিয়ে বিছানার মাঝে শুইয়ে দিল। সম্পূর্ণ ফুলের পাপড়ি দিয়ে সাজানো বিছানা। এক অদ্ভুত রোমাঞ্চকর অনুভূতি যা ঘটছে। কি হলো আরো পাখি, তাকাও। আরুষি চোখ বন্ধ করে মাথা নাড়ালো, যার অর্থ ও চোখ খুলবে না। যা করার আমাকে যখন করতে হবে তখন দেরি কিসের? আর আমার আবার ধৈর্য জিনিসটা কম, কোনো কিছু বেশিক্ষণ অপেক্ষা করতে পারি না, তাই নিজের অধিকারটা নিজেই খাটাতে হবে। বুঝতে পারছি। বলে আরিশ আরুষির কম্পমান ঠোঁটজোড়া দখল করে নিল। আরিশ এমনটা করায় আরুষি শক্ত করে আরিশের শার্টটা খামচে ধরে নিজের সাথে মিশিয়ে দিল আরিশকে সম্পূর্ণভাবে। এ এক অদ্ভুত অনুভূতি।
যার সঙ্গে আরুষি এর আগে পরিচিত হলেও তখন আরুষির সজ্ঞানে ছিল না, তাই অনুভূতির স্বাদটা এমনভাবে গ্রহণ করতে পারেনি। তবে আজকে নিজেকে আরুষের ভালোবাসায় রাঙাতে চায়। বেশ কিছুক্ষণ পর আরিশ আরুষিকে ছেড়ে দিল, আর একই অবস্থানে থেকে আরুষির ঠোঁটটা আলতো করে মুছে দিয়ে বলল, ভালোবাসি। আরুষি আরিশকে জাপটে জড়িয়ে ধরে বলল, এবার প্লিজ আলোটা জ্বালান, আমার ভয় করছে। আরিশ কিঞ্চিত ভ্রুকুচকে বলল, লাইক সিরিয়াসলি আরু পাখি, তোর অন্ধকারে ভয় লাগছে? ভয় লাগছে, তাই প্লিজ। আরিশ এবার আরুষির হাত ধরে বিছানা থেকে নামিয়ে দাঁড় করালো সেই দেওয়ালের সামনে, যেখানে রয়েছে ওর 20 বছর ধরে সাজানো ক্যাকটাসের রাশি। আর এই দিনটার অপেক্ষায় ছিল এতদিন। রুমের আলোটা জ্বালাতেই আরুষির চোখের উপরে একগুচ্ছ আলোর রশ্মি এসে পড়তেই চোখটা বন্ধ করে নিল আরুষি। বেশ কিছুক্ষণ পর নিজেকে স্থির করে নিয়ে সামনের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। কাঁদো কাঁদো চোখে আরিশের দিকে তাকিয়ে বলল, এগুলো তো। আরিশ আরুষিকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আপনার প্রিয় ক্যাকটাস ম্যাডাম, যেগুলো আমি দীর্ঘ 20 বছর ধরে আপনাকে উপহার দেব বলে সাজিয়ে রেখেছি। আরুষি এবার কেঁদে ফেলল। এমন পাগলামো কেন করেন যাতে আমি পাগল হয়ে যাই? আরিশ মুচকি হেসে বলল, পাগলামো দেখে যাও, ওয়েট। বলে আরুষিকে সামনের দিকে তাকাতে বলল। আরুষি তাকিয়ে তো অবাক। ওখানে আরুষির সব ছবি ফ্রেম বন্দি করা, যেখানে ওর সব স্মৃতি ক্যাপচার করা আছে। ওর ছোট থেকে বড়বেলার সমস্ত ছবি সেখানে আছে। কেমন লাগলো আমার পাগলা মরু পাখি? আরুষি চোখের জলটা মুছে বলল, কেন এতটা ভালোবাসেন আমায়? বলুন কেন, আমি তার উত্তর চাই। ভালোবাসায় মানুষের ভালোবাসবো, এটাই তো স্বাভাবিক, তাই না? তবে এই ফটো ফ্রেমটা ফাঁকা রেখেছেন কেন? এই ফটো ফ্রেমটাতে যে ছবিটা দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি, তাই এই মুহূর্তেই ছবিটা লাগানো সম্ভব নয়। কালকের মধ্যে ছবিটা ঠিক জায়গায় পৌঁছে যাবে। তবে আগে আমাদের হলুদটা সেরে দিই। তোমার তো আবার বিয়ে করার অনেক শখ। আরুষি কাঁদো কাঁদো হয়ে বলল, আপনি আমাকে বিয়ে করবেন? আরিশ মুচকে হেসে বলল। সেটা পরে দেখা যাবে। আরুষি ভ্রুকুচকে বলল, এটা আপনার কেমন উত্তর? আরিশ মুচকি হেসে টেবিলের উপরে থাকা হলুদের বাটিটা এনে আরুষির দিকে ইশারা করে ওকে হলুদ মাখাতে বলল। আরুষি একটু অবাক হয়েই আরিশের মুখে হলুদটা মাখিয়ে দিল। কি হলো, আপনি কিছু বলছেন না যে? আপনি আমাকে বিয়ে করবেন না? আরিশ আরুষির পেটে হালকা করে স্লাইড করে কোমরটা জড়িয়ে ধরে নিজের কাছে এনে নিজের গালে থাকা হলুদটা আরুষির মুখে মাখিয়ে দিল আর বলল, না, ভালোবাসলেই যে কাউকে বিয়ে করতে হবে এটা আদিস কেন ডিকশনারিতে লেখা নেই। আরিশের বলা না শব্দটা শুনে আরুষির সমগ্র দুনিয়াটা পাল্টে গেল। তাহলে আরিশ এতক্ষণ ওর অনুভূতিগুলো নিয়ে বরাবরের মতোই আজে মজা করলো। আরিশকে ধাক্কা মেরে দূরে সরিয়ে আরিশের গালে ঠাস করে একটা চড় মারল আরুষি। মানুষের অনুভূতিগুলোর কি আপনার কাছে কোনো দাম নেই? সমস্তটাই কি ছেলে খেলা মনে করেছেন? এভাবে একটা মেয়ের অনুভূতি নিয়ে খেলার অধিকার আপনাকে কে দেয়? কোথায় পান সে অধিকার? আরিশ মুচকি একটা হাসি দিয়ে আরুষির কাছে গিয়ে আচমকাই আরুষিকে কোলে তুলে দিল। তারপরে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে নিজের সমস্ত ভার আরুর উপর ছেড়ে দিয়ে আরুর গালে আলতো করে হাত দিয়ে বলল, অধিকার কাউকে দিতে হয় না, অধিকারটা নিজে তৈরি করে নিতে হয়, আর সেটুকু সাহস আরিশ খানের আছে। আরুষি আরিশকে ধাক্কা দিয়ে সরাতে চাইলেও আরিশকে সরাতে পারল না। তবুও চেষ্টা করলো। আপনি মানুষ নন, আপনার মন বলে কিছুই নেই। মানুষের ভালোবাসার কোনো দাম নেই আপনার কাছে। আপনি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য নন। বলে ধাক্কা মেরে আরিশকে সরিয়ে দিতেই বিছানা থেকে নিচে নামতে গেল। আরিশ আরুষির কোমরে থাকা কোমর বন্ধনীটা শক্ত করে জড়িয়ে ধরে টান দিয়ে আটকাতে গেলে পুঁথিগুলো সব ছিঁড়ে নিচে পড়ে গেল। আর আরুষির পেটে আছড়ে গেছে অনেকটাই। আছড়ে যাওয়া জায়গাগুলো থেকে ছিটে ফোটা রক্ত বের হচ্ছে আর জ্বালা করছে প্রচন্ড। আরুষি আরিশের চোখে চোখ রেখে কাঁদো কাঁদো হয়ে বলল, শুধু এইটুকুই বলবো, অন্যকে বারবার আহত করে নিজে সুখী হওয়া যায় না। আল্লাহ আপনাকে ভালো রাখুন এই কামনা করি। বলে রুম থেকে বেরিয়ে যেতে গিয়ে দরজাটা খুলতে গেলেই দরজাটা আর খুলল না। অনেকবার চেষ্টা করছে দরজাটা খোলার, তবুও পারছে না। আর স্থির পায়ে আরুষির কাছে গিয়ে আরুষির চুলে মুখ ডুবিয়ে দিয়ে বলতে লাগলো, এসেছো আমার ইচ্ছায় আর যাবেও আমার ইচ্ছায়, তাই অযথা বেশি জেদ করে আমার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করো না। পরিণতিতে আমি ভয়ঙ্কর কিছু করে ফেলে তখন তার দায় আমাকে দিতে পারবে না তুমি।
কথাটা শুনে আরুষির বুকের ভিতরে ধপ করে উঠল। কি করবে এখন কিছুই বুঝতে পারছে না। না পারছে চলে যেতে, আর না পারছে আরিশকে সহ্য করতে। আরুষিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আরিশ আবার কোলে তুলে নিয়ে বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দিল। তারপর আরুষির পেট থেকে শাড়িটা অল্প সরিয়ে কাটা জায়গায় মলম লাগিয়ে দিল। কিছুক্ষণ পর আরুষিকে আষ্টি পৃষ্ঠে জড়িয়ে ধরে আরুষির গলায় মুখ ডুবিয়ে বলতে লাগলো, কখনো আমার থেকে পালিয়ে যাওয়ার সাহস দেখিও না, তাহলে তার পরিণতি হবে ভয়ঙ্কর। এবার ঘুমিয়ে পড়ো আরো পাখি, না হলে কালকে বাসরের সময় আর ঘুমাতেও পারবে না। কি করব কিছুই বুঝতে পারছি না। মানুষটা কে? মানুষটাকে যে কখনোই বুঝে উঠতে পারিনি। আর এখন আরো বড্ড বেশি রহস্যময় লাগছে আরিশকে। কখনো ভালোবাসছে, আবার কখনো সাইকো টাইপের ব্যবহার করছে। যদিও বা চোখে আর আজ ঘুম আসবে না। আরিশ এমন ভাবে আমাকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে আছে, মনে হয় না যতক্ষণ না আমি ঘুমাবো ততক্ষণ আরিশ আমাকে ছাড়বে। তবুও নির্ঘুম চোখে যে কতটা সময় পার করেছি আমার ধারণাতেই নেই। রাত 12:30। আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না আমাদেরকে নিয়ে। ও ঘুমোচ্ছে, আর কালকে সঠিক সময়ের মধ্যে বাড়ি পৌঁছে যাবে। শুধু কালকে দিনের জন্য ওকে একটু সামনে রাখবেন, তারপর সব দায়িত্ব আমার। আমি আরোর দিকে তাকিয়ে বললাম, আমার মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে বাবা, আর এই কদিনে ও অনেক কষ্ট পেয়েছে। তুমি একটু ওর খেয়াল রেখো। দোয়া করবেন যেন ভালো থাকি। আমি দোয়া রইল। আরিশ ফোনটা কেটে আরুষির পাশে গিয়ে বসলো। আরুষির মাথায় হাত বুলাতে লাগলো। আজ আরিশের চোখের কোণেও জল। ভালোবাসার মানুষটাকে পাওয়ার আনন্দে দীর্ঘ প্রতীক্ষার অবসানে আজ আরুষিকেও নিজের কাছে পেয়েছে। আরুষিকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল আরিশ। বড্ড ভালোবাসি আরো পাখি, আমার এই ছোট্ট আরো পাখিটাকে। তুমি যেমন অদ্ভুত নেশা, আমার আসক্তি। আরুষি সকালবেলায় ঘুম থেকে উঠতেই দেখলো আরিশ ওকে চাপটে জড়িয়ে ধরে শুয়ে আছে। মাথার চুলগুলো তা কপাল বেয়ে খানিকটা আছড়ে পড়ছে। আরিশ কতটা বিরক্তিবোধ করছে সেটা আরুষি জানে না, তবে ওর খুব বিরক্ত লাগছে। আলতো করে হাত দিয়ে ঠিক করে দিতে গেলেই কালকের পুরনো সব কথা মনে পড়ে গেল ওর। কালকে আরিশের বলা কথাটাই সব থেকে বেশি কষ্ট পেয়েছে, যখন আরিশ ওকে বলেছে যে ও আরিশিকে বিয়ে করতে পারবে না। এটা নিয়ে দ্বিতীয়বারের মতো আরিশের কাছ থেকে প্রত্যাখ্যিত হলো ও। আর এটা একটা মেয়ের জন্য চূড়ান্ত সীমার অপমান। আরুষি চেয়েও অভিমানে হাতটা নামিয়ে নিল। পর মুহূর্তেই যেন বিরক্তিটা আরো জোরালো হলো। চুলগুলোকে যতক্ষণ না আলতো করে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে ততক্ষণে যেন ওর অস্বস্তিটা কাটছে না। যদিও বা কালকে রাতে আরিশের এতটা কাছে আসার পর এটুকু অধিকারও খাটাতেই পারে, সেটা আরিশ চাক বা না চাক। এবার খানিকটা উদ্বেগ নিয়ে আরিশের চুলগুলো সরাতে গেলেই আরিশ আরুষিকে জড়িয়ে ধরে অনেকটা নিজের কাছে নিয়ে চলে আসলো। আরিশ চোখ খুলে বলতে লাগলো, একটা মেয়ে হয়ে একটা ছেলের ভার্জিনিটি নিয়ে এইভাবে ছিনিমিনি খেলতে তোমার একবারও মনে মায়া হলো না ওর পাখি? আমার ঘুমের ঘুরে সুযোগ দিতে চাইছিলে তুমি? কি লজ্জার ব্যাপার! আমি এবার সকলের সামনে মুখ দেবো কি করে? আরুষি চোখ বড় বড় করে অবাক হয়ে গেল। এই ছেলে বলে কি? একে তো আমি ওনার কপালের ওপর পড়ে থাকা চুলগুলোকে ঠিক করে দিতে চাইছিলাম, আর সেখানে নাকি ওনার ভার্জিনিটি নিয়ে টানাটানি করছি। উফ! চরম বিরক্তি নিয়ে বলল আরুষি আরিশকে ধাক্কা মারল। ধাক্কা মেরে চটপট বিছানা থেকে নেমে পড়ল। আপনার মতো লুচু একটা ছেলের ভার্জিনিটি আছে কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আরিশ এবার উঠে বসে হাই তুলতে তুলতে বলল, ভার্জিনিটি আর নষ্ট করলাম কোথায়? তুমি তো কিছু করতে দিলা না। আরুষের ইচ্ছে করছে এই মুহূর্তে গিয়ে আরিশের মাথার চুলগুলো টেনে ছিঁড়ে দিতে। সব সময় ওর কথার জালে ওকেই ফাঁসায়। আরিশ আরুষের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, কি হলো, চুপ করে আছো কেন? বলো, তুমি কি কিছু করতে দিয়েছো? আপনার মনে তো শুধু আমি নেই, হাজারো নারীর সমাবেশ। তাই সকলের মাঝখানে আমাকে গুলিয়ে ফেলেছেন, আর তাদের পর্যায়ে আমাকে তুলনা করছেন মিস্টার আরিশ। আরিশ এবার উঠে গিয়ে আরুষির দেওয়া বিয়ের কার্ডটা হাতে তুলে নিয়ে এদিক ওদিক করে দেখতে দেখতে আরুষিকে বলল, এটা তোমার বিয়ের কার্ড না? শুধু আমার না, আমার আশফির বিয়ের কার্ড। তোমার বিয়ে? তাহলে আজ তুমি এখানে কি করছো? বিয়ের আগের দিন রাতে একা একটা পরপুরুষের সাথে সারা রাত কাটিয়েছো। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। সে যাই হোক, আমার বউ আমার কাছে থাকলে সমস্যা নেই, যদি আমার কাছে না থাকতে তাহলে তোমার খবর ছিল। কিন্তু আরুষি রাগ মিশ্রিত চোখে আরিশের দিকে তাকালো। আরিশের কথার ভাষা বোঝার ক্ষমতা ওর নেই।
মানুষটা যেমন জটিল তেমনই জটিল তার সমস্ত কথোপকথন। কখনো আরুষি তা বুঝে উঠতে পারেনি। সব সময় কথার মার প্যাচে আরোকে বোকা বানায়, যেমনটা এখন ওকে বোকা বানিয়েই চলেছে।